অলোক আর্তনাদ করতে থাকলো ভয়ে। কুন্তল, আমাকে বাঁচা, আমাকে বাঁচা ভাই, আমাকে বাঁচা। অলোক, অলোক, তোর 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 কিচ্ছু হবে না, লাঠিয়াল। সকলে একটু অপেক্ষা করো। জমিদার বাবুর ছেলের আজকে জন্মদিন, তাই তিনি খুশি হয়ে আজকে তোমাদেরকে 1 আনা বকশিস দেবেন। নাও, এবার একে একে এসো দেখি। পেন নাম জমিদার বাবু, আমার নাম ভজহরি সাপুই। এই তো, এই নে তোর 5 টাকা, আর তার সাথে 1 আনা বকশিস। জমিদার বাবু, আমার নাম ভোলা সামন্ত। এই নে তোর 3 টাকা আর 1 আনা বকশিস। এইভাবে একের পর এক মজুর এসে জমিদারের হাত থেকে তার পাওনা আর তার সাথে বকশিস নিয়ে খুশি মনে চলে যেতে লাগলো। লাইনের শেষের দিকে একজন মজুর এগিয়ে এলো, তার মুখ কাপড় দিয়ে ঢাকা। তোর নাম কি? আগে আমার 3 টাকা জমিদার বাবু। এই নে 3 টাকা, 1 আনা বকশিস। কিন্তু আরে এই বেটাকে ধর 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 ধর, বেটাকে ধর। কিছুক্ষণের মধ্যেই দুজন পেয়াদা লোকটাকে ধরে নিয়ে আসতে থাকলো। লোকটাও যেন ছটফট করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। আমাকে বেটা বদমাস, মুখ ঢেকে কোন দুষ্কর্ম করতে এসেছিলি? এখন ধরা পড়ে ন্যাকা সাজা হচ্ছে, তাই তো? এই খোল তোর মুখটা। না 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 না। অলোক, তুই? হ্যাঁ, আমি কুন্তল। চেয়েছিলাম যাতে তুই আমাকে চিনতে না পারিস, কিন্তু কিন্তু অলোক, তুই মুখ ঢেকে এখানে মজুরির কাজ করছিলি কেন? তুই কি পাগল হয়ে গেলি? ছি 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 ছি। সবই আমার পোড়া কপাল কুন্তল, নইলে মোড়ল হয়ে আমায় এই কাজ করতে হয়। দেখ অলোক, আমি তোর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। তাছাড়া তোর চেহারাটাও তো বেজাব খারাপ হয়ে গেছে রে। ওই যে বললাম, সবই কপালের ফের। সে যাই হোক, তুই আগে আমার সাথে ভেতরে চল তো। খেয়ে দে সুস্থির হয়ে তারপর সব শুনবো। চল চল, আমার সাথে চল। জমিদার কুন্তল তার বাল্যকালের বন্ধু অলোককে নিয়ে জমিদার বাড়ির দিকে চলে গেলেন। আসলে কুন্তল আর অলোক ছিল ছোটবেলার বন্ধু। কুন্তলের বাবা জমিদার ছিলেন আর অলোকের বাবা মোড়ল। দুজনের গ্রাম আলাদা হলেও তাদের বন্ধুত্বে কোনোদিনও ভাটা পড়েনি। বড় হয়ে কুন্তল জমিদার হলে অলোক মোড়লের দায়িত্ব সামলায়। কিন্তু আজকে এত দিন পরে বন্ধুর এমন অবস্থা দেখে জমিদার বাবু খুব কষ্ট পেলেন। এই নে পানটা খা দেখি। আর এবারে সবকিছু খুলে বল আমাকে, কি করে তোর এমন অবস্থা হলো রে? সে অনেক বড় কাহিনী কুন্তল। কি করে যে আমার গ্রামের লোকেরাই আমার শত্রু হয়ে গেল, সেটা ভাবতে গেলেও আমার যেন ভয় হয় রে। তুই আমার নির্দ্বিধায় সবটা খুলে বল, আমি নিজের যথাসাধ্য চেষ্টা করব তোকে সাহায্য করার। আমাদের গ্রামে ঠিক আমার বাড়ির পাশেই প্রণয় বলে এক ব্যক্তি থাকতো। এমনিতে একটু খ্যাপাটে গোছের হলেও পাখিদের প্রতি ওর অত্যন্ত ভালোবাসা ছিল। এই ভালোবাসাটা যে নেহাতি খাঁটি, সেটা নিয়ে সন্দেহ ছিল না। প্রথম দিকে 2-5টা পাখি থাকলেও ধীরে ধীরে পাখির সংখ্যা বাড়তে থাকলো। প্রণয় নিজের উঠোনে চাল গমের দানা ছড়িয়ে দিত, আর পাখির দল ছুটে আসতো। নে নে নে, খা খা খা, পেট ভরে খা বাছা। তোদের খেতে দেখলে আমি আমি খুব শান্তি পাই। এই যে প্রণয়, এত এত পাখি কোথা থেকে? কোথা থেকে আর পাবো ভাই, আমি যা হোক সামান্য কিছু খেতে দিই, আর ওরা এখানে চলে আসে। ওদেরও ভালো লাগে আর আমারও। হ্যালো বন্ধুরা, আজ আমি পিএসজি এবং সিরিয়া এর অফিসিয়াল পার্টনার 1x নামক একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলতে চাই, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন এবং আইফোন, ল্যাপটপ এবং নগদ পুরস্কার জেতার সুযোগ পাবেন। এই অ্যাপে আপনি অনেক গেম পাবেন, যেমন ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 এবং আরো আকর্ষণীয় গেম খেলে আপনি সহজেই আয় করতে পারবেন। রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড TWITOO ব্যবহার করে প্রথমবার জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, ব্যাংক, পেটিএম, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জয়ের অর্থ উত্তোলন করতে পারবেন। এখানে আপনি 24/7
গ্রাহক সহায়তা পাবেন। তাহলে আর দেরি কিসের? পিন করা মন্তব্যের লিংক ব্যবহার করে আপনার প্রথম সুরক্ষা বাজি ধরুন, অথবা গুগলে যান এবং 1x ট্রাই করুন। আমার প্রোমো কোড TWITOO ব্যবহার করুন, গেম খেলুন এবং নগদ পুরস্কার জিতুন। তা বেশ, কিন্তু তোমার তো নিজেরই নুন আনতে পান্তা ফুরায়। হ্যাঁ, তো এদেরকে খেতে কে দিতে পারবে? হ্যাঁ, আমি খেতে দেওয়ার কে ভাই? এই প্রকৃতি তো সকলের মা। ওদের মতো অবলা প্রাণীদের খাবার ঠিক মা জুটিয়ে দেবেন। এরপর কিছুদিন পরেই গ্রামবাসীদের জমির ফসল পাকতে শুরু করলো, আর তখনই শুরু হলো সব সমস্যা। একদিন গ্রামবাসী লালটু তার খেতে গিয়ে দেখলো তার পাকা শস্যের দানা পাখির দল খেয়ে নষ্ট করে ফেলেছে। আরে আরে, একই একই, এই যা, দৌড়া দৌড়া বলছি। আরে হতভাগা দল, যা 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 যা। আরে লালটু, কি হলো নাকি? আরে কি হবে, এই দেখো পাখির দল মিলে আমার পাকা ফসলগুলো খেয়ে ছড়িয়ে কেমন নষ্ট করছে। আরে লালটু, শুধু তোর একা নয় রে, রামের ক্ষেতের ধান, তরুণের ক্ষেতের গম সব খেয়ে ছড়িয়ে নষ্ট করছে একেবারে ওই বজ্জাত পাখিগুলো। হ্যাঁ, বলো কি? আমি বলছি এইসব ওই পাগলা প্রণয়ের জন্যই হয়েছে। বেটারা আশকারা পেয়ে পাখিগুলো এতবার বেড়েছে। সে যা বলেছিস। কই আমাদের গ্রামে আগে এত পাখির দল ছিল নাকি? তাদের এত সাহস ছিল? যত নষ্টের গোড়া ওই সব প্রণয়। হ্যাঁ ঠিক বলেছো ভাই, আমরা এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এই ফসল ফলাই, আর সেই ফসল খেয়ে যাবে ওই পাখির দল? না 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 না, এ মোটেই বরদাস্ত করা যাবে না। একেবারে ঠিক কথা বলেছ। এক্ষুনি ব্যবস্থা না করলে সমস্ত পরিশ্রম একেবারে জ্বলে যাবে, আর ওই পাখির দল আরো লাই পেয়ে যাবে। এই চলো চলো চলো, সকলে মিলে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। চলো চলো চলো। গ্রামবাসীরা সকলে মিলে আমার কাছে এলো। যেহেতু প্রণয়ের বাড়ি আমার বাড়ির পাশেই ছিল, তাই ওর পাখিদের নিয়ে আমি আগে থেকেই বেশ বিরক্ত হয়েছিলাম। সেই সময় গ্রামবাসীরা এসে তাদের সমস্ত সমস্যার কথা বলাতে আমিও রেগে গেলাম। আমি তোমাদের সকলের রাগের কারণ খুব ভালো করে বুঝতে পারছি। এত কষ্ট করে ফসল চাষ করে সেটা যদি পাখিরা নষ্ট করে, তাতে তো রাগ হওয়ারই কথা। শুধু তাই নয় মোড়ল মশাই, অনেকে প্রণয়ের কাছে গিয়ে এই বিষয়ে অভিযোগও করেছে, কিন্তু সে বলে এই মাঠ ঘাট জমি ফল ফসল যতটা মানুষের ততটাই নাকি ওই পশু পাখিদেরও। আরে মোড়ল মশাই, ওটা একটা আস্ত পাগল। নইলে গাছে গাছে যত পাখি আছে সেগুলোকে নিজের বাড়িতে পোষে। ওর যে পাখি নিয়ে এই আধিক্যতা আর সহ্য হচ্ছে না মোড়ল মশাই। এই কিছু উপায় না করলে যে এই সকলের জমিতে কেবল পাখির পালক ছাড়া আর কিছুই থাকবে না। একদম ঠিক বলেছ। ওই খ্যাপাকে বলে লাভ নেই, যা করার আমাদেরকেই করতে হবে। তোমরা নিজেদের জমিতে একটা করে কাকতারুয়া বসিয়ে দাও। কাকতারুয়া দেখলে পাখির দল ভয় আসবে না। ঠিক বলেছেন বড় মশাই, উচিত কথাই বলেছেন। হ্যাঁ, এইটাই আমাদের করা উচিত। হ্যাঁ, এখনকার মতো এই ব্যবস্থায় করা হোক, কিন্তু এরপরেও যদি উপদ্রব না কমে তখন করা ব্যবস্থা নিতে হবে। এইভাবে জোর জুলুম আর তো সহ্য করা যাবে না। এরপরে গ্রামবাসীরা সকলে নিজেদের জমিতে কাকতারুয়া লাগিয়ে দিলেন। যথারীতি কাকতারুয়ার ভয় পাখিরা ক্ষেতের ভেতর আসতে সাহস পেল না। গ্রামের লোক স্বস্তি পেল। জানি বাচ্চা, জানি তোদের বড় খিদে পেয়েছে। ঘরে যা শস্য দানা ছিল সবই তোদের খাইয়ে দিয়েছি। এখন যে ঘরে আর কিছুই নেই রে। আহা, ধান জব খেয়ে পাখিগুলোর মনে কত ফুর্তি ছিল, আর এখন দেখো না, না খেতে পেয়ে কান্নাকাটি করছে। ওরা যে বড়ই নিষ্ঠুর রে। তোরা ওদের ফসল অল্প একটু খাবি, তাও ওদের সহ্য হলো না। এদিকে প্রকৃতি মা কিন্তু সকলের জন্যই সমান। না, এইভাবে আমার পাখিগুলোকে আমি না খেতে পেয়ে মরতে দিতে পারবো না। ওই কাকতারুয়াগুলোর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। দুটো, তিনটে, এখনো আরো লোকের জমিগুলোতে যেতে হবে। সেখানে গিয়ে সব কাকতারুয়াগুলোকে আমি তুলে নেব। বেশ হয়েছে, ঠিক হয়েছে। এবার আমার পাখিগুলো একটু পেট ভরে খেতে পারবে। খেতে পারবে ওরা এবারে। ও মা, এ কি পাগলাটার ঘরের উঠোনে এমন আগুন জ্বেলেছে কেন? মাথা টাথা গেল নাকি একদম? অত ছাড়া, তোর এত সাহস, আমাদের জমির কাকতারুয়াগুলো নিয়ে এসে পুড়িয়ে দিলি? এই এই আমি পালাই পালাই পালাই। এই দাঁড়া দাঁড়া বলছি, তোকে উচিত শিক্ষা দিতে হবে এবার, বেটা বদমাস।
যথারীতি পরের দিন সকালেই পাখিদের উপদ্রবে গ্রামবাসীদের জমির ফসল আবার লণ্ডভণ্ড হয়ে গেল। আর সেই গ্রামবাসী ততক্ষণে সকলকে জানিয়ে দিয়েছে এই কাজ প্রণয়ের। আমি ভীষণ রেগে সকলকে নিয়ে একটা সভা ডাকলাম। প্রণয় ও শান্তমুখে সেখানে উপস্থিত ছিল। প্রণয়, এসব কি শুরু করেছিস তুই? তোর জ্বালায় তো গ্রামে থাকাটাই হয়ে উঠছে রে। আমি কি করেছি মোড়ল মশাই? আমি তো কারোর সাথে পাছে থাকি না। না না, তুই তো সাধু পুরুষ। তুই পাখিদের পুষিস আর সেই পাখিরা গ্রামের লোকেদের অনিষ্ট করে, তাও তোকে কিচ্ছু কেউ বলেনি। সকলে মিলে নিজেদের জমিতে কাকতারুয়া লাগালো আর তুই কিনা সেগুলো পুড়িয়ে দিলি। মোড়ল মশাই, আমার পাখিরা যে খেতে পাচ্ছিল না, ঘরে যা ছিল সব শেষ হয়ে গেছিল। আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু ওদেরকে না খাইয়ে রাখি কেমন করে বলুন তো? তাহলে এবার কি পাখিদের খাওয়াতে গিয়ে গ্রামের লোকেরা অনাহারে মরবে? শোন প্রণয়, ভালোই ভালোই বলছি, তুই এই পাখিগুলোকে ছেড়ে দে, ওদেরকে এখান থেকে বিদায় কর তুই। না না না, আমি পারবো না মোড়ল মশাই, আমি পারবো না এটা। আপনি আমাকে মাফ করুন। ওই পাখিরা ছাড়া আমার আর কেউ নেই, ওদেরকে আমি কিছুতেই বিদায় করতে পারবো না। খেতা এসব বেকার কথা শোনার জন্য আমাদের একদম সময় নেই। তোর জন্য আমরা ক্ষতি সইতে পারবো না। হ্যাঁ, ওই পাখিদের তাড়াতেই হবে, ব্যাস, আর কোনো কথা নয়। কিছুতেই না। তোরা কে ওদেরকে তাড়ানোর? হ্যাঁ, যা তোরা এখান থেকে চলে যা। তোরা একটু শান্ত হ দেখি, আমি তো কথা বলছি। দেখ প্রণয়, আমি তোকে স্পষ্ট করে বলছি, যদি তুই পাখিদের না তাড়াস তবে তোকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। কি বলছেন মোড়ল মশাই? এ যে আমার বাপ ঠাকুরদার গ্রাম, আমি কেন গ্রাম ছাড়বো? সে বললে তো হবে না। দিনের পর দিন লোক তোর জন্য ক্ষতি পোহাতে পারবে না। তবে তুই পাখিদের নিয়ে এখান থেকে চলে যা, এটাই আমার সিদ্ধান্ত। আমি সিদ্ধান্ত মানি না। এই ভিটে আমার, এই গ্রাম আমার, আমি এখান থেকে কোথাও যাব না। যা করার করে নাও তোমরা। দেখলেন কেমন সাহস ছেলের? অত ছাড়া তেজ দেখো। তবে আর কি, এইভাবেই চলুক। কষ্ট করে আমরা ফসল বানাই আর পাখির পেটে দিই। ধুর ধুর ধুর। মোটেই না, এই গ্রামের মোড়ল আমি। ও আমার কথা অমান্য করে চলে গেল তো এর শাস্তি ওকে পেতেই হবে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বেঁকাতে হবে। বলেছিলাম, আমি আগেই বলেছিলাম, ওই পাগলাটাকে বিদে করো। দিন রাত কানের কাছে শুধু পাখির ক্যাচর 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 ক্যাচর, ভালো লাগে না আমার আর। আরে বাবা, এইভাবে কাউকে গ্রাম ছাড়া করা যায় নাকি? অদ্ভুত তো। কোনো একটা অপরাধ না করলে তাকে শাস্তি দেবো কেমন করে? অপরাধ? আর কত অপরাধ করবে ও শুনি? দিন রাত ওই গোষ্ঠীর পাখির ক্যাচর ক্যাচর শুনে তো প্রাণটা আমার জ্বলে গেল। আর এখন শুরু হয়েছে ওদের যত্রতত্র পায়খানা করা। ওই দেখো বারান্দাটা একবার দেখো, তুমি দেখো নিজে গিয়ে। কিন্তু আমি কি করব বলো তো? পাখি পোষা তো আর অন্যায় নয়। ন্যায় অন্যায় গেল চুলোর দুয়ারে। ওই পাখিগুলো আমার জীবন অতিষ্ঠ করে দিয়েছে। গিন্নি, এমন উতলা হয়েও না তো। আমি দেখছি কি করা যায়। এখন যাও তো, আমায় খেতে দাও। হ্যাঁ, নিজে তো খেয়ে দিয়ে চলে যাবে, আর আমি ওই পাখিগুলোর ক্যাচর ক্যাচর শুনে জ্বলে মরবো। সারাটা দিন খাটাখাটনির পর যে একটু দুদণ্ড দুপুরে শোবো, তার জব দিয়ে আমার নেই কো। এদিকে পরের দিনই সকালে হইচই শুনে ঘুম ভাঙল। গিন্নি এসে বলল, ওগো, ওই খ্যাপা প্রণয়ের বাড়িতে কে যেন আগুন লাগিয়ে দিয়েছিল। বলো কি? হে ভগবান! হায় হায়, খ্যাপাটা জ্যান্ত পুরে মরে গেল। কিন্তু কে আগুন দিল বলতো? কি জানি ভাই, সকালে ঘুম থেকে উঠে দেখি ওর ঘরটা দাও দাও করে জ্বলছে। দেখ, বলা উচিত না, কিন্তু একদিকে ভালোই হয়েছে, আমাদের ক্ষেতের ফসল একেবারে আস্ত থাকবে এবার। কিন্তু সকলের ধারণা ছিল একদম ভুল। কিছুদিন পরেই তার পরিণাম দেখা গেল। হঠাৎ করে গ্রামে পঙ্গপালের আবির্ভাব হলো। গ্রামবাসীদের ক্ষেতের পর ক্ষেত ফসল পঙ্গপাল শেষ করে দিল। গ্রামবাসীদের মাথায় হাত পড়ল, কিন্তু তবুও তারা এটাকে ভুলে আবার চাষ করলো। সারা বছর ঠিক থাকে, কিন্তু যখনই ফসল পেকে ওঠে আবার পঙ্গপাল এসে সব ফসল শেষ করে দিল। চারিদিকে ত্রাহি ত্রাহি রব পড়ে গেল। হায় 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 হায়, এ কোন অপদেবতার নজর পড়লো আমাদের গ্রামে গো? এমন সোনার ফসল সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমরা 3 পুরুষ চাষি,
কোনোদিন আমাদের গ্রামে এরকম পঙ্গপালের উপদ্রব দেখিনি। না 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 না, এ কোনো সাধারণ বিষয় নয়। লালটু ঠিকই বলেছে, আমাদের কাল পাহাড়ির সাধু বাবার কাছে যাওয়া উচিত। তিনি আর সিদ্ধ পুরুষ, বুঝলে, যা করার তিনিই করতে পারবেন। হ্যাঁ, ঠিক বলেছ, তিনি আমাদের এই বিপদ থেকে বাঁচাতে পারবেন। গ্রামের সকলে মিলে সাধু বাবার কাছে গেল। সাধু বাবা ওদের কথা শুনে গ্রামে আসতে রাজি হলেন। কিন্তু গ্রামে ঢুকতেই তার মুখ যেন কেমন হয়ে গেল। তিনি বারবার চারিদিকে তাকিয়ে বললেন, এই গ্রামে অপশক্তির ছায়া রয়েছে, আমি তাদের গন্ধ পাচ্ছি। আপনি কি বলছেন বাবা? অপশক্তি মানে? এই গ্রামে অনেক ধরনের খারাপ অপশক্তি একসঙ্গে বাস করছে, তাই এই ধরনের ঘটনা ঘটছে। কিন্তু আমাদের গ্রামে তো পুজো পাঠ হয়, তাহলে এই গ্রামে কি একসাথে অনেক পশু পাখি মারা গিয়েছিল, বা কোনো মানুষ অপঘাতে মরেছিল? আগে হ্যাঁ বাবা, বছর দুয়েক আগে। সেই ব্যক্তির আত্মাই এই গ্রামে শুভ কিছু হতে দিচ্ছে না। না তোমরা চাষ করতে পারবে, আর না কোনো ভালো কাজ। ও তোমাদের ভালো থাকতে দেবে না। কিন্তু ও কি চায় বাবা? যে ওকে আর ওর পাখিদের মেরেছে, ও তাকে খুঁজছে। যতদিন না ও তাকে খুঁজে পাচ্ছে, ততদিন ও কাউকে শান্তি দেবে না, কাউকে না। আর তাই তুই ওই গ্রাম ছেড়ে এখানে এসে চাষাবাদ করছিস? কিন্তু তোর এগুলো করার কি দরকার? আরে আমি তো আছি তোর জন্য। আমি জানি তুই আছিস, কিন্তু আহা, কোনো কিন্তু নয় অলোক, তুই আমার ছোটবেলার বন্ধু। আমি চাই তুই আমার কাছেই থাক। খাওয়া দাওয়া কাজ এখানে তোর কোনো সমস্যা হবে না। তোকে আর ওই গ্রামে ফিরতে হবে না। না কুন্তল, বিষয়টা অত সহজ নয় রে। আমি কেবল জীবন ধারণের জন্য নয়, বরং প্রাণ বাঁচানোর জন্য এখানে এসেছি। প্রাণ বাঁচানোর জন্য? তার মানে? ওই সাধু বাবার কাছ থেকে যখন গ্রামবাসীরা প্রণয়ের আত্মার কথা জানলো, তারা যেন ক্ষেপে উঠল। 2 বছর চাষ হয়নি, তার উপরে এই অপশক্তির প্রভাব। তারা এর একটা শেষ দেখবে বলে স্থির করলো। ওরা সকলে মিলে একটা তন্ত্র পাঠ করলো। আমিও সেখানে উপস্থিত ছিলাম। কিছুক্ষণের মধ্যেই একটা কালো ছায়ামূর্তি সেখানে এসে উপস্থিত হলো। আমি বিচার চাই, বিচার। মোড়ল, তুমি আমাকে বিচার দেবে। কিন্তু আমি কিভাবে? তোমার এই গ্রামে আমাকে বিনা অপরাধে আমার পাখিদের সাথে পুড়িয়ে মারা হয়েছিল। তোমাকে সেই অপরাধীকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, খুঁজে আনতে হবে, নইলে আমি এই গ্রাম ধ্বংস করে দেব, তছনছ করে দেব। কিন্তু আমি কি করে জানবো কে এই কাজ করেছিল? সেটা তোমার দায়িত্ব মোড়ল। আমি তোমাকে অগ্রহায়ণ মাসের শেষ অবধি সময় দিলাম। এরপরে আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। সেই থেকেই আমি ভয়ে আতঙ্কে রয়েছি। আমি জানি না কে এই কাজ করেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, একটু একটু শান্ত হও। জমিদারের আশ্বাসবাণী কিন্তু সঠিক প্রমাণিত হলো না। দেখতে দেখতে অগ্রহায়ণের শেষ এলো। সেদিন বিকেলে আকাশ জুড়ে কালো কুচকুচে মেঘ উঠল। অলোকের মনটা সকাল থেকেই কেমন যেন অস্থির হয়েছিল। বিকেল হতেই জমিদার বাড়ির চারিদিকে অসংখ্য পাখি দেখতে পাওয়া গেল। ধীরে ধীরে সেই পাখিগুলো জমিদার বাড়ির ভেতরে ঢুকে পড়ল। লাঠিয়াল, পেয়াদা, কে কোথায় আছো? আরে পাখিগুলোকে তাড়াও, বের করে দাও ওদেরকে। জমিদার বাবু, পাখিগুলোকে ধরা যাচ্ছে না। ধরতে গেলেই যেন ফসকে বেরিয়ে যাচ্ছে, এই হাওয়া যেন এগুলো। পাখিগুলো ছুটে গিয়ে ঢুকলো অলোকের ঘরে, তাকে টেনে নিয়ে চলল। পাখিগুলো ডানায় যেন অসুরের শক্তি। অলোক আর্তনাদ করতে থাকলো ভয়ে। কুন্তল, আমাকে বাঁচা, আমাকে বাঁচা ভাই, আমাকে বাঁচা। অলোক, অলোক, তোর 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 কিচ্ছু হবে না। লাঠিয়াল, পাখিগুলোকে মেরে ফেলো। অলোককে টেনে নিয়ে চলল পাখিগুলো। ওদের গ্রামের কাছে যেতেই গ্রামের লোকেরা অবাক হয়ে বেরিয়ে এলো। অলোকের স্ত্রী বিমলা বেরিয়ে এসে এই দৃশ্য দেখে চিৎকার করে উঠল।
আয় আয়, এ কি সর্বনাশ! আরে বাঁচাও, কেউ বাঁচাও, আমার স্বামীকে বাঁচাও! ওই ভূত তো বলেছিল ওই অগ্রহায়ণের শেষ পর্যন্ত যদি অপরাধী না ধরা পড়ে তাহলে মোড়লকে শাস্তি পেতে হবে। মোড়ল মশাইয়ের আর বাঁচার আশা নেই। বাঁচাও, আমাকে বাঁচাও, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। দাঁড়াও দাঁড়াও, ওকে ওকে নিয়ে যেও না। আমি আমি আসলে অপরাধী, আমি আমাকে শাস্তি দাও। আমার স্বামীকে ছেড়ে দাও। আমি প্রণয়ের বাড়িতে আগুন দিয়েছি। সব দোষ আমার, ওকে ছেড়ে দাও। এ কি বলছো গিন্নি? তুমি? না না, এ হতে পারে না। এটাই সত্যি কথা। এতদিন ভয়ে লজ্জায় আমি মুখ ফুটে কিছু বলতে পারিনি, কিন্তু কিন্তু আজ আমার কোনো বাধা নেই। কিন্তু গিন্নি, তুমি এরকম কেন করলে? প্রণয়ের পাখিগুলোর অত্যাচার আমি যা সহ্য করতে পারছিলাম না। সেদিন গভীর রাত অব্দি জেগেছিলাম। পাখিগুলোর পায়খানা চতুর্দিকে নোংরা করা দেখে আমার মাথায় আগুন জ্বলছিল। তবুও ঘুম সদ্য এসেছিল, অমনি কতগুলো পাখি বারান্দায় এসে ক্যাচর ক্যাচর করাতে ঘুম ভেঙে গেছিল। আমি আমি আর মাথা ঠিক রাখতে পারিনি। কেরোসিন তেলের টিন নিয়ে প্রণয়ের বাড়িতে ছিটিয়ে আগুন জ্বালিয়ে দিই। পরে পরে আফসোস হয়েছিল, কিন্তু কিন্তু মুখ ফুটে তোমায় বলতে পারিনি। ছি বিমলা, এ তুমি কি করেছো? তুমি জানো, যতই হোক ওরা অবলা প্রাণী, আর প্রণয়, ও তো নিরপরাধ ছিল। ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। প্রণয়, আমাকে মাফ করো ভাই। আমি নাক খত দিচ্ছি, কান মুলছি, আমাকে ক্ষমা করো। বৌদি, বৌদি, তুমি যে অপরাধ করেছো তা সত্যিই ক্ষমার অযোগ্য, কিন্তু এর জন্য কি আমরা সকলেই দায়ী নই? তোমরা সকলে প্রণয়ের প্রতি অন্যায় করেছো। এই জমি, ক্ষেত, মাঠঘাট তো সবার, মানে আমাদের সকলের। যতটা আমাদের ততটাই তো পশু পাখিদেরও। তাহলে ওদেরকে বঞ্চিত করা কেন? সত্যি আমাদের উচিত হয়নি জমিদার বাবু। জমির একটা অংশ পাখিদের জন্য ছেড়ে দিলে হয়তো এসব হতো না। একদমই তাই। আমাদের বুঝতে হবে এই পরিবেশ আমাদের একার সম্পত্তি নয়, জীবদেরও এতে সমান অধিকার রয়েছে। তাই ভবিষ্যতে আর কখনো যেন এরকম ঘটনা না ঘটে। তুই একদম ঠিক বলেছিস কুন্তল। আর আমি প্রণয়ের শেষকৃত্য সম্পন্ন করব, যাতে ওর আত্মা চিরকালের জন্য